প্লিজ। আপনি রাখেননি, আমি বিদেশে থেকে দেখেছি। আপনি অসুস্থ হয়ে পড়বেন, অসুস্থ হয়ে পড়বেন। কি মিথ্যা কথা বলেন আপনি? কাকে কি শেখাতে এসছেন এখানে? আপনি কি আমাকে রাস্তার পাগল মনে করেন নাকি, না শিশু মনে করেন যে আপনি আমাকে শেখাবেন? আমি নিজে দেখেছি। আপনি বলছেন এখানে আপনারা বলবেন যে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের কেউ ছিলেন না, এইসব ফালতু মিথ্যা কথা ইতিহাস কখনো মানবে না। আপনারা ভণ্ড, আপনারা দ্বিচারী, আপনারা মিথ্যুক, আপনারা দেশের সর্বনাশ করছেন, আপনারা মুক্তিযুদ্ধকে মুছে দিতে চাইছেন। আমি আওয়ামী লীগের কেয়ার করি না, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিনা আমি জানিও না, কেয়ারও করি না। আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আপামর জনসাধারণ এখনো মুক্তিযুদ্ধকে সম্মান করে, 30 লক্ষ শহীদকে সম্মান করে। আপনাদের এইসব চালাকি করা ন্যারেশন দিয়ে কোনো কাজ হবে না। আপনি যদি আমার মিনার ভেঙে দেন, আমার জীবদ্দশায় আমি সুযোগ পেলে আপনার মিনারও আমি ভেঙে দেব। জি হ্যাঁ, এই যে এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে ডক্টর গোলাম সারোয়ার, দেখুন এই যে আমি যেটা বলছিলাম যে যেভাবে করে শফিকুল আলম তিনি বলছিলেন যে মবরা, আপনি জানেন এই গত 10 মাসে 174 জন মানুষকে মানে পিটিয়ে মেরে ফেলেছে এই মবরা, কত ভাবে মানুষকে হেনস্থা করছে, নাজেহাল করছে। মানে আইন কানুনের কোনো তোয়াক্কা বাংলাদেশে আছে কিনা সন্দেহ হয় এগুলি দেখে। তো এখন ধরেন প্রথম দিকে তারা বলতো এগুলো সরকার, আওয়ামী লীগ সরকারের উপর গণরোষ থেকে এগুলো হচ্ছে, কিন্তু ধীরে ধীরে তো বের হয়ে আসলে এগুলি আসলে কারা। এবং সবশেষ আপনার শফিকুল আলম বললেন যে এগুলো আসলে মব না, তারা প্রেসার গ্রুপ। এখন ধরেন এই তৌহিদি জনতা, এই নামে এই যে বিএনপির লোকেরা দেখলাম, জামাতিরা, এরা নানান ভাবে মত তৈরি করে এখন বলছে তারা প্রেসার গ্রুপ। প্রেসার গ্রুপ অনেক রকমের হয়। এই যে আজকে খোরশেদ আলম যে বলছেন তারা একটা গণমিনার করার কমিটি তৈরি করেছেন, এরা একটা এরকম প্রেসার গ্রুপ কিনা যারা যারা মানে সুশীল প্রেসার গ্রুপ, যারা বলবে যে এটা করতে হবে, আমরা ওইটা করবো ওইটা করবো, আর অন্যদিকে এসে অন্য পক্ষরা আসে ভাঙচুর করবে। যেমন আপনি 32 নম্বর যখন ভাঙা হয়েছে তখন ইউটিউবে দিক নির্দেশনা দিছে, এদিকে সিটি কর্পোরেশনের বুলডোজার এসে ভেঙেছে, এদিকে খোরশেদ আলম সামিনা লুৎফারা প্রেস কনফারেন্স করছে যে আমরা গণমিনার করব, ওইদিকে এসে সিটি কর্পোরেশনের বুলডোজার ভাঙছে। সম্পর্ক দেখেন নাকি? চালাকি। ধন্যবাদ সুলতান রহমান আপনার প্রশ্নের জন্য এবং আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি তাজুল ইমাম আপনাকে এবং ডক্টর খোরশেদ আলম আপনাকেও। প্রথমত আমি খোরশেদ আলম যে ব্যাখ্যাটা দিলেন আমি পজিটিভলি সেটা বিশ্বাস করতে চাই, ঠিক আছে, যে এটা একটা সেন্সিবল ব্যাখ্যা। এখন এটা সত্যিকার অর্থেই ওনাদের গ্রুপের আসলেই ওনাদের ভেতরকার ব্যাখ্যা কিনা আমরা জানি না সেটা, কিন্তু এটা একটা সেন্সিবল ব্যাখ্যা, আমি এটা পজিটিভলি বিশ্বাস করতে চাই। বাট আমি আপনার কথা প্রথম অংশটা নিয়ে, ডক্টর গোলাম স্যার, এটা তো বিশ্বাসের ব্যাপার না, এটা ফ্যাক্টের ব্যাপার, এটা বিশ্বাসের ব্যাপার না। আমি বলছি যে কোনো একজন যদি বলেন যে আমি আসলে এটা মনে করি, হ্যাঁ, এখন আমি তো অন্তর্যামী নই, আমি তো তার পেছন দিকটা দেখতে পারি না, হয়তো আগামী দিনে প্রমাণ হয়ে যাবে। যেমন আমি যদি প্রশ্ন করি খোরশেদ আলম, অধ্যাপক খোরশেদ আলমকে যে এই বিষয়টা তো ভাঙা হয়ে গেছে গত 1 দিন বা 2 দিন হয়ে গেছে, তাই না, বা 1 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আপনাদের দিক থেকে কোনো অফিসিয়াল প্রতিবাদ এসেছে কিনা, সেটা হয়তো আমি প্রশ্ন করতে পারি। কিন্তু আমি আসলে ওই জায়গা আগে অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। যে প্রেস সচিব তিনি বলেছেন মব এবং প্রেসার গ্রুপ, আমি খুবই দুঃখের সাথে বলতে চাই উইথ ডিউ পার্সোনাল রেসপেক্ট যে উনি অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ, অত্যন্ত অভিজ্ঞ মানুষ, সাংবাদিক হিসেবে অনেক ডিগনিফাইড সাংবাদিক, কিন্তু আমার ধারণা আইদার উনি মিথ্যা কথা বলছেন, প্রতারণা করছেন, অথবা উনি আসলেই জানেন না মব কি আর প্রেসার গ্রুপ কি। ঠিক আছে, ধরেন আমি যদি খুব যারা শুনছেন আপনার শ্রোতাদের জন্য আমি যদি খুব সিম্পলিফাইড ওয়েতে বলি, প্রেসার গ্রুপ হচ্ছে একটা পজিটিভ ধারণা,
অনেক মানুষ যারা একসাথে হন কিছু পজিটিভ কিছু অ্যাচিভ করার জন্য, সেটা হতে পারে মানবিক কোনো একটা দাবি, সেটা হতে পারে কোনো জনঘনিষ্ঠ কোনো একটা দাবি, বা সেটা অনেক কিছু হতে পারে, কিন্তু প্রেসার গ্রুপ একটা পজিটিভ ধারণা। পৃথিবীর কোথাও প্রেসার গ্রুপ ভাঙচুর করে না, পৃথিবীর কোথাও ভাঙচুর করে না, পৃথিবীর কোথাও প্রেসার গ্রুপ কোনো স্থাপনা ধ্বংস করে না, কোনো নারীদের নিয়ে অশ্রাব্য ভাষায় কথা বলে না। মানে এটা হচ্ছে প্রেসার গ্রুপ, এটা না। আর মব কি? মব হচ্ছে একটা ক্রাউড, একটা জনগোষ্ঠী বা একটা ছোট গ্রুপ বা বড় গ্রুপ যারা কোনো ধরনের কার্যকারণ ছাড়া বা রিজনিং ছাড়া ধ্বংসাত্মক কার্যকলাপ করে, অপরাধমূলক কার্যকলাপ করে, ভাঙচুর করে, অন্য নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করে। দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস, ঠিক আছে? মব একটা আর প্রেসার গ্রুপ আরেকটা। সো উনি কিভাবে মব আর প্রেসার গ্রুপকে ডিফাইন করলেন আমি সত্যি অবাক হয়েছি, ঠিক আছে? এটা একদম বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, সত্যিকার অর্থে যদি আমি বলি, আমি যদি মবের ডেফিনেশনটা নিই, তাহলে আসলে বাংলাদেশের এখনকার যে সরকারই আসলে সবচেয়ে বড় মব। কেন বলছি বিষয়টা? আবার ডেফিনেশনটা বলি যে মব হচ্ছে একটা ক্রাউড যারা আপনি খোরশেদ আলম তো এখন বলবেন যে আপনি আওয়ামী লীগের লেন্সে দেখছেন। না না, আমি তো আওয়ামী লীগ, আমার লাইফ টাইমে আমি কোনোদিন আওয়ামী লীগ করিনি। আমার পাঠক, লেখক, বন্ধু বান্ধব যারা আছেন তারা সকলেই জানেন আমার রাজনীতিটা কি। আমার একটা ডিস্টিংক্ট রাজনীতি ছিল, আমার ছাত্র জীবনেও ছিল, আমার ছাত্র জীবনের পরেও ছিল, ঠিক আছে? এবং আমি সেই রাজনীতিটাকে এখন আপহোল্ড করি, ঠিক আছে? আমি পেশাদার মানুষ, আমি সরাসরি দল করি না, কিন্তু আমি আমার লাইফ টাইমে কখনো আওয়ামী লীগ করিনি। এখন ডক্টর খোরশেদ আলম যদি বলেনও আমি অবাক হব, বাট উনি বলতেই পারেন, উনি একজন স্বাধীন মানুষ। কিন্তু আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় মব হচ্ছে বাংলাদেশের সরকার ইটসেলফ, হ্যাঁ, গভর্নমেন্ট নিজেই। কেন বলছি কথাটা? মবের ডেফিনেশনটা যদি আপনি আবার দেখেন, যে ক্রাউড বা যে কিছু মানুষ কোনো ধরনের কার্যকারণ ছাড়াই একের পর এক ধ্বংসাত্মক কাজ করে চলে, মানুষের সিভিল রাইটসকে ইগনোর করে, মানুষের সিভিল রাইটসকে হত্যা করে, হ্যাঁ, সেই ক্রাউডটাকেই বলা হয় মব। এবং আপনি যদি দেখেন গত 10 মাসে 4 লক্ষ মানুষকে গ্রেফতার করা হয়েছে। 4 লক্ষ। পৃথিবীর কোন সভ্য সমাজে এরকমটা হতে পারে না। এবং এই সমস্ত মানুষকে এমন সব মামলায় গ্রেফতার করা হয়েছে যে মামলাগুলোর কোনো ভিত্তি নেই। এমনকি যে মানুষটা ধরেন সাকিব আল হাসান আমেরিকা বা কানাডায় বেড়াচ্ছিলেন, তার নামে টঙ্গীতে বা কোথাও গাজীপুরে খুনের মামলা দায়ের হয়ে গেছে, ঠিক আছে? সো এবং এই সমস্ত কাজগুলো বাংলাদেশ সরকার এনকারেজ করছে। সো সেই অর্থে বাংলাদেশ সরকার হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় মব। এখন ডক্টর আলম বললেন যে ওই বিজয় সরণির মিউরাল কেন ভাঙা হয়েছে, এটা উত্তর সিটি কর্পোরেশনই সবচেয়ে ভালো বলতে পারবেন। এটা খুব ভালো একটা মানে উত্তর। তবে আমি যদি মনে করি যে ডক্টর আলম আমাদেরকে এনলাইটেন করতে পারেন যে আপনার আসলে কি মনে হয় যে এই মিউরালটা কেন ভাঙা হলো, এবং এই মিউরালটা ভাঙা হলো এটাকে কি আপনি নাগরিক হিসেবে একটা রিজনেবল কাজ মনে করেন কিনা। আমি বিষয়টাকে দেখি দুই দিক থেকে। একটা হচ্ছে নাগরিক জিজ্ঞাসার দিক থেকে, আমি মনে করি এটা একটা জঘন্য কাজ হয়েছে। কারণ এটা কেন ভাঙা হয়েছে, কি জন্য ভাঙা হলো, কি করা হবে, এটাতে ঢাকা শহরের নাগরিকদের কি উপকার হবে, কোনো কিছু জানার না দিয়ে এই জিনিসটাকে ভেঙে ফেলা হলো। এবং অলমোস্ট গোপনে, কোনো মিডিয়া কভারেজ হয়নি। এবং আমরা বুঝতে পারি কেন মিডিয়া কভারেজ হয়নি। আমি ভেরি শিওর যে মিডিয়াগুলোকে বলা হয়েছে যেটা কভার করা যাবে না, হ্যাঁ। সো কোনো মিডিয়া কভারেজ হয়নি, এই জিনিসটাকে ভেঙে ফেলা হলো। এটা হচ্ছে নাগরিক জিজ্ঞাসার দিক থেকে, এটা একটা জঘন্য কাজ হয়েছে যে আপনারা নাগরিকদেরকে বিন্দুমাত্র ইনফর্ম না করে ঢাকা শহরে এরকম একটা স্থাপনা ভেঙে দিলেন। 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আবেগের দিক থেকে, যেটা আমাদের তাজুল ইমাম ভাই, উনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এবং উনি আমাদের অগ্রজ প্রজন্ম হিসেবে ওনার আবেগকে আমি রেসপেক্ট করি। যদিও আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমার মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম, কিন্তু আমি মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধারণ করি। সেই দিক থেকে পৃথিবীর মানুষ আমাদেরকে অসভ্য বলবে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় যে ইভেন্ট, সেই মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী একটা স্থাপনাকে রাষ্ট্রীয় উদ্যোগে, সরকারের উদ্যোগে ভেঙে ফেলা হলো এবং কোথাও কোনো প্রতিবাদ নেই।
কোথাও কোনো কাভারেজ নেই, কোথাও কোনো সংবাদ নেই। ঠিক আছে, সো এইটা আমি মনে করি দুই দিক থেকে দেখা দরকার, যে নাগরিক জিজ্ঞাসার দিক থেকে, আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের আবেগের দিক থেকে। এবং সেই জায়গায় হয়তো ডক্টর আলম আমাদেরকে আরো এনলাইটেন করতে পারেন, আলোকিত করতে পারেন, যে উনি নাগরিক জিজ্ঞাসার দিক থেকে বিষয়টাকে কিভাবে দেখেন আর মুক্তিযুদ্ধের দিক থেকে কিভাবে দেখেন। উনি যদি মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের লেন্স থেকে নাও দেখে থাকেন, সেটা খুবই ভালো, উনি ব্যক্তি হিসেবে সেটা করতেই পারেন। দুই দিক থেকে যদি আপনি একটু বলেন যে আসলে আপনি কিভাবে দেখেন, জি সেটা একটা ভালো দিক হতে পারে। জি, ডক্টর খোরশেদ আলম কিন্তু আমার অত্যন্ত স্নেহের। আমি একটু কড়া কড়া প্রশ্ন করছি, তার মানে এই না যে সে আমার স্নেহের নয়, কিন্তু তারপরেও আমি যে প্রশ্নগুলি আমার করতে চাই, আমি মোক্ষম কাউকে পাচ্ছিলাম না, যে কারণে খোরশেদ আলমকে পেয়ে অনেক ধন্যবাদ। যে দেখেন, আপনি তো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আপনি জানেন 5ই আগস্টের আগে এই আমার সাংবাদিকতা বিভাগের শিক্ষকরাই কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, রাইট? আমার বন্ধু বান্ধব, আপনি সবাইকে চেনেন, তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন 5ই আগস্টের আগে, এবং আপনিও হয়তো ছিলেন। এখন 5ই আগস্টের পরে আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে দেখলাম পিটিয়ে মেরে ফেলতে, আপনারা একটা প্রতিবাদ করলেন না কেন? কি কারণে? আজকে দেশের সবখানে মুক্তিযুদ্ধের মুরালগুলি, ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হচ্ছে, আপনারা প্রতিবাদ করলেন না কেন? আমি যদি বলি, যেটি ডক্টর গোলাম সারোয়ার সুন্দর করে বলেছেন, মব আর প্রেসার গ্রুপ দুইটা দুই রকম। 5ই আগস্টের আগে আপনারা প্রেসার গ্রুপ ছিলেন সরকারকে প্রেসারে রাখার জন্য, আর এখন আপনারা সুশীল মবে পরিণত হয়েছেন কিনা, যারা ভাঙতে পারে না, মারতে পারে না, পিটিয়ে হত্যা করতে পারে না, ভাঙচুর করতে পারে না, আপনারা তাদের পিছনে উৎসাহ দিচ্ছেন কিনা, মানে সুশীল মব হয়েছেন কিনা? প্রশ্নের অ্যান্সার কি দিব আমি নাকি না? হ্যাঁ, প্রশ্নটা লম্বা বললাম, অনেক ক্ষোভ, অনেক খেদ আছে ভিতরে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি তাজুল ভাই অনেক সিনিয়র মানুষ, ওনাকে আমার পক্ষ থেকে সালাম। কিন্তু উনি যেভাবে আমাকে নিম্ন স্তরে ঘুষখোরের সাথে তুলনা করলেন, ভণ্ড আকারে তুলনা করলেন, এবং উনি যেভাবে মানে আদারিং করলেন, অ্যাজ ইফ আমি মুক্তিযুদ্ধের বিপক্ষের কোন মানুষ। মুক্তিযুদ্ধকে আমি মনে করি 100% মুক্তিযুদ্ধকে ধারণ করে তারপরে আলাপ। এটা নিয়ে আমার সাথে এটা মুখে বললে হয় না, এটা তো ধারণ করতে হয়। আমি তো কর্মকাণ্ড দেখছি না ভাই। না, এখন আপনি যদি মনে করেন আপনি মুক্তিযুদ্ধের ধারণ করছেন, আমি করছি না, তাহলে তো আপনি আরেকজন ব্লেম করছেন উইদাউট হ্যাভিং এনি। না, অবশ্যই এভিডেন্স সহ করছি। বললাম তো, সারা দেশে এতগুলো মুরাল ভেঙেছে, আপনারা কি করেছেন? আমি কিন্তু খুব ডিসহার্টেন্ড হয়েছি। উনি কিছু অসংলগ্ন কথা বলেছেন, ভণ্ড, ঘুষখোর, নিম্নস্তর ইত্যাদি ইত্যাদি বলে। প্রমাণ দিতে পারবো আমি। না, ভণ্ডামি করেছেন, আমার কাছে নোট আছে। না, ভণ্ডামিটা যদি আমি করি আমাকে বলতে পারেন, কিন্তু ভণ্ডামি অন্য কেউ করলে তার দা আমি কেন নিব? কেন সেটা চাই আপনারা সেটার প্রতিবাদ সারার ভাইয়ের প্রসঙ্গে আসি। সারার ভাই জানতে চেয়েছিলেন আমাদের পক্ষ থেকে আমরা প্রেস রিলিজ দিয়েছি গতকাল মিডিয়াতে, যে এর সাথে আমাদের বিন্দু মাত্র যোগ সাদৃশ্য নেই। আমাদের পক্ষ থেকে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আমরা তুলে ধরেছি, ইন্ডিভিজুয়াল প্রোফাইলে দিয়েছি, এমনকি অনেকগুলো মিডিয়া আমার সাথে যোগাযোগ করে সেখানে বলেছি। আমার সাথে সকালে যখন সুলতান আপার কথা হচ্ছিল তখনও আমি এটা ক্ল্যারিফাই করেছি। নট নেসেসারি আমরা বসে আছি, আমরা করিনি তা না। আর আওয়ামী লেন্স দিয়ে আমি কিন্তু পার্টিকুলার একটা পয়েন্ট কি বলেছি, আমি এখানে সবাই ইনক্লুডিং সারোয়ার ভাই, আমি কিন্তু বলিনি সারোয়ার ভাই আপনি আওয়ামী লেন্স দিয়ে কথা বলছেন। আমি কিন্তু সুলতানা আপার একটা পয়েন্ট কি বলছি, এটা আওয়ামী লেন্স দিয়ে দেখেন। আচ্ছা, এবার আমি আসি ঢাকা ইউনিভার্সিটিতে যে ছাত্র হত্যার ব্যাপারে। সাম্য হত্যা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, যেটা ডিরেক্টলি নট পার্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, বাট তারপরে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সোহরাওয়ার্দী ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন, সেটার দায় আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন নেওয়া উচিত। এবং সেই জায়গা থেকে আমরা, উনি জানেন না, আমরা অপরাজয় বাংলা পাদদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ, শিক্ষক নেটওয়ার্ক, সাদা দল সবাই প্রতিবাদ করেছে, এবং তার ছবি এবং ভিডিওগুলো আমাদের কাছে আছে, প্রতিবাদ আমরা করেছি। কিন্তু এইটা বলে রাখি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু বকর সিদ্দিক মারা গেছে 2010 সালে হলের ভিতরে, এফ1 হলে। তখন ডক্টর আরফিন সিদ্দিক ছিলেন উপাচার্য, সেটার বিচার আজও হয়নি। তা আমি বলছি যে এই বিচারহীনতার সংস্কৃতি নট নেসেসারি 10 মাস এস্টাবলিশ হয়েছে। এই সংস্কৃতি পরম্পরা ধরে আমরা এর জের বহন করছি। আমি মনে করছি যে এইটার দায়টা পূর্ববর্তী গভর্নমেন্টকেও নিতে হবে। কেবলমাত্র আপনি এই গভর্নমেন্টকে দোষারোপ করছেন, তারাও তো এই কাজটা করেনি। হলের ভিতর ছাত্র মারা গেছে, সেটার বিচারে হয়নি। তা আমি বলছি ডক্টর খোরশেদ আলম, আমার পয়েন্ট কি
খোরশেদ আলম, প্রতিবাদ হওয়া দরকার। একটা মিনিট আমরা প্রতিবাদ করেছি, আমরা বলছি অপরাজয় বাংলার পাদদেশে আমরা প্রতিবাদ করেছি শিক্ষক সমাজ থেকে, শিক্ষক নেটওয়ার্ক থেকে, সাদা দলের দিক থেকে, এবং আমরা লিখিত সোশ্যাল মিডিয়া শেয়ার করেছি, মানে যেটা ডিজিটাল রেজিস্ট্যান্স বলে। জি, আপনি দেখুন, আপনি বলেন যে বিগত সরকারেরটাও করতে হবে। আরে বিগত সরকার তো ফ্যাসিস্ট ছিল, বিগত সরকার খুব খারাপ ছিল, খুবই জঘন্য, বাংলাদেশে কোনো মানবাধিকার ছিল না, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, সেই জন্যই তো আপনারা রেভলিউশন করলেন, রাইট? রাইট কিনা বলেন? আপনি আসলে কথা বলছেন না, আপনি তো বিগত সরকারের কোলে ঝুলটেনে কথা বলছেন। যদি এমন হতো আমি কোলে ঝুল টানছি, যদি আপনি বিগত সরকারকে ক্রিটিক করতেন তাহলে আপনি নিউট্রালিটি প্রমাণ হতো। না 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 না, আপনি এখন ওরে মেরে ফেলেছেন নাকি আমি তাকে মারবো? না না না, আমি তো আপনাদের চোখ দিয়ে দেখি না, আমি তো আপনাদের চোখ দিয়ে দেখি না, আমি দেখি 5ই আগস্টের পরে কিভাবে করে আমার মুক্তিযুদ্ধের উপর আঘাত আসছে, এবং সেখানে আপনারা যারা প্রেসার গ্রুপ হিসেবে আগে ছিলেন তারা কিভাবে এখন সুশীল মবে পরিণত হয়েছেন, আমি সেই বিষয়টা তুলছি। এটা হচ্ছে আপনার স্পেকুলেশন, এটা কোনো সাপোর্টিং ইয়ে না। আপনি প্রমাণ দিয়ে দেখেন কোথায় মব করেছে। ওকে, দেখি তাজুল ইমাম ভাই বলছিলেন তার কাছে প্রমাণ আছে, কি কি প্রমাণ আছে বলি শুনি। পুরো লিস্ট করে রেখেছি, দাঁড়া আমি বের করি কোথায়। এটা কিন্তু ভালো লাগছে যে সুশীল মব, মানে এরা নিজেরা মারতে পারে না। গোলাম সারোয়ার, আপনার কাছে কি মনে হয়, আপনি যে মবের যে ডেফিনেশন দিলেন তাতে করে এটা এটা সুশীল মব হয় কিনা? না না, তা তো বটেই। কেন আপনি দেখেন যে 10 মাসে 4 লক্ষ, হ্যাঁ জি, 10 মাসে 4 লক্ষ মানুষকে গ্রেফতার করা হয়েছে। প্রতিদিন 1300 মানুষ করে গ্রেফতার হয়েছে বাংলাদেশে। এভরি ডে 1300 মানুষকে গ্রেফতার করা হয়েছে, যাদের 99% মানুষকে গ্রেফতার করা হয়েছে কোনো ধরনের সুস্পষ্ট কারণ ছাড়া। এখন ডক্টর আলম বলছেন, আমি জানি না উনি নাগরিক হিসেবে কিভাবে এটাকে রিয়্যাক্ট করেন। আরো একটা কথা আমি বলতে চাই, আসলে আমি গণমিনার এই প্রকল্পের বা এই প্রস্তাবনার দু একজনের সাথে আমি যোগাযোগ করেছি। আপনি সত্যি যে আপনারা প্রেস রিলিজ দিয়েছেন যে এর সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই। আমি আসলে জানতে চেয়েছিলাম যে আপনারা আসলে এই কাণ্ডটার প্রতিবাদ করেছেন কিনা, কারণ আপনাদের ইন্টারেস্টটাও কিন্তু একই, যে ঐতিহাসিক আমাদের যত সংগ্রাম আছে সেই সংগ্রামের চিহ্নগুলোকে বা ইতিহাসটাকে একটা জায়গায় নিয়ে আসা। সেই জায়গায় আমাদের সবচেয়ে বড় অর্জন যে সংগ্রামটা, সেই সংগ্রামের একটা স্থাপনাকে ভেঙে ফেলা হলো। সো এটা কিন্তু আপনার এক ধরনের ইমপ্লিসিট দায়িত্বও হয়ে যায় যে আপনি 250 বছরের ইতিহাস সংরক্ষণ করতে যাচ্ছেন, আর মুক্তিযুদ্ধের ইতিহাস একটা ভেঙে ফেলা হলো, সেটার প্রতিবাদ আপনি করেছেন কিনা আমার প্রশ্ন ছিল। বিষয়টা নেই, এটা আমি বুঝতে পেরেছি। আমিও দু একজনকে জিজ্ঞেস করেছি, তারা বলেছে যে না, আমাদের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। আমি বলেছি আমরা যখন জানতে পারলাম যে এরকম ঘটনা ঘটছে, তখন আমরা সিটি কর্পোরেশনের যোগাযোগ করলাম। তারা যেটা বললো, তাদের ভাষ্যটা আমি জাস্ট করছি। তারা বলছে যে এটা তো আসলে 5ই আগস্টে এটা অনেকটা ডিস্ট্রয় করেছে, 5ই আগস্টে ওখানে কালিমা লেপন করেছে, ভাঙচুর করেছে, আমরা এটাকে সরিয়েছি, নতুন ভাবে এটাকে রেনোভেট করবো বলে, এটা ছিল তাদের ভাষ্য। এখন তারা বলছে এটা তো অলরেডি ভাঙা, এটা আমরা ভাঙিনি, আমরা কেবলমাত্র এটাকে রেনোভেট করার জন্য একটা উদ্যোগ নিয়েছি মাত্র। এখন এই ব্যাপারটা যদি সত্যি সত্যি তাই হয়ে যাবে, আমি কি মিথ্যা কথা বলেন আপনি? কাকে কি শেখাতে এসছেন এখানে? আপনি কি আমাকে রাস্তার পাগল মনে করেন নাকি, না শিশু মনে করেন যে আপনি আমাকে শেখাবেন? আমি নিজে দেখেছি আপনি বলছেন। সেটা হলো যে যদি সত্যিকার অর্থে তারা 1971-কে ডিস্ট্রয় করতে চায়, 1952-কে ডিস্ট্রয় করতে চায়, তাহলে আমি মনে করি আমাদের তীব্র প্রতিবাদ করতে হবে। আমাদের এই প্ল্যাটফর্মে তীব্র প্রতিবাদ আমরা করব, বা আমাদের করা উচিত। ইন্ডিভিজুয়াল হিসেবে আমি মনে করি সেই দায় এবং দায়িত্ব আমার এর প্রতিবাদ করা, যদি সত্যিকার অর্থে তারা 71-কে এবং 52-কে ডিমিন করতে চায়। কিন্তু তাদের ভাষ্যটা হচ্ছে এটা তো অলরেডি আপনার মানে 5ই আগস্টে ডিস্ট্রয় করেছে, কালিমা লেপন করেছে, আমরা কেবল এটা রেনোভেট করতে চাই। এটা ছিল তাদের ভাষ্য। ফলে আপনারা যদি তাদেরকে আস্ক করেন আরো ভালো অ্যান্সার পাবেন আমার ধারণা।
জি তাজুল ইমাম ভাই। আমাদের স্পিরিটটা আমরা বলতে পারি গণমিনার বাস্তবায়ন কমিটি কোনোভাবেই 71 এবং 52-কে তারা সমুন্নত রাখতে চায়, তার এগেইনস্টে কোনো শক্তি না। সমুন্নত রাখতে চাইলে তো তারা এই ভাঙচুরগুলি প্রতিবাদ করতো রে ভাই, এই কথাটা তো বারবার করে বলতেছি। সেটা তো আপনি যেভাবে একটা দায় চাপিয়ে দিচ্ছেন একজনের উপর, একটা গ্রুপের উপর, একজনের উপর না। আপনার আমার সবারই এই দায় তো আমাদের সবারই। আমরা তো না না, যেহেতু আপনারা মাঠে আছেন, সরব আছেন, সেই 5ই আগস্টের আগে থেকে আছেন। জি তাজুল ইমাম ভাই বলুন। ডক্টর আলমকে আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, এই যে সমুন্নত রাখতে হবে, হ্যাঁ মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না, এই কথাগুলো আপনারা কবে উপলব্ধি করেছেন? আপনাদের গত 10 মাসে কবে উপলব্ধি করেছেন? এটা সিম্পল কোয়েশ্চেন। আপনারা উপলব্ধি করেছেন অতি সম্প্রতি। সো এটা উপলব্ধি নয়, এটা একটা চালাকি। এটাকে যে কথা বলে এখন কিসে করা যাবে, সরি আমার ফোন চলে আসতে, হ্যাঁ, তো যে কথা বললে এই মুহূর্তে আপামর জনসাধারণ যারা আহত হয়েছেন মুক্তিযুদ্ধকে অপমান করাতে, তাদের খানিকটা মলম লাগানো হবে, তাদের খানিকটা মানে মিথ্যা সান্ত্বনা দেওয়া যাবে, এই জন্য এই কথা বলছেন। আর যে কারণে বলছেন যে আমরা জানি না, সিটি কর্পোরেশন জানে, এবার আমার ন্যারেশনটা আমি বলবো। সুলতানা, তুমি দেখেছিলে আমার একটা কার্টুন আমি এঁকেছিলাম যে একটা বিরাট সাপ বাংলাদেশকে, অনেকগুলো মাথা, যেটা বাংলাদেশকে গিলে খেতে এসছে, একটা কার্টুন এঁকেছিলাম আমি। বাই দ্য ওয়ে আমার পেশা ছবি আঁকা, কাজে আমি এগুলো করি। এটা কেন এঁকেছিলাম? এই যে একটা সাপ কিন্তু তার 5টা মাথা। একটা মাথা হচ্ছে ধর্মীয় মাথা, যারা ধর্মীয় সন্ত্রাস তৌহিদি জনতা তৈরি করে এই কি বলে নরসুন্দর এই দরিদ্র হিন্দু মানুষদের পরিবারকে বা এদেরকে হেনস্থা করছে, পিটিয়ে মারছে, লুট করছে। আরেকটা মাথা যেটা ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়াতে তাদের নিজস্ব ন্যারেটিভ দিয়ে যাচ্ছে, যে জয় বাংলা ছিল, জয় শব্দটা ইন্ডিয়া থেকে ধার করা হয়েছে, ভারতের উস্কানিতে মুক্তিযুদ্ধ হয়েছিল, এই ধরনের কথাবার্তা এরা প্রচার করে যাচ্ছে। না 30 লক্ষ না 3000 মানুষ খুন করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময়, এই ধরনের ফালতু ন্যারেশন দিচ্ছে, মিথ্যা কথা বলছে মুক্তিযুদ্ধকে নিয়ে। আরেকটা সাপের মাথা, যারা ইন্টেলেকচুয়াল, যারা ছাত্রদের মাথার মধ্যে নেগেটিভ ন্যারেটিভ ঢুকিয়ে দিচ্ছে যে তোমরা যেটা করেছো এটা কিন্তু 30 লক্ষ শহীদ হয়েছে, এগুলো বাজে কথা। যেভাবে ওই যে নিউ ইয়র্কের ওই সাংবাদিক যে ইলিয়াস আলী যেভাবে বলে 30 লক্ষ, এগুলো ফালতু কথা, এগুলো ভুয়া কথা। এইগুলো 20 ছাত্রদের মাথায় ঢুকিয়ে দিচ্ছেন এক ধরনের সুশীল শিক্ষক সমাজ। ওকে, সেই সাপের আরো মাথা আছে, যারা এক মাথা ওই পরাশক্তির কাছে বন্দর এবং করিডোর বিক্রি করে দিতে চায়। আরেক এরা ওই বলে সেন্ট মার্টিন আইল্যান্ডকে দিয়ে দিতে চায় পরাশক্তির হাতে। সাপটার অনেকগুলো মাথা আছে, কাজেই এই মাথা যদি বলে না আমি কিন্তু খাইনি, তার অর্থ এই নয় যে অন্য মাথা খায়নি। সাপ একটাই। বাংলাদেশের ইতিহাসকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, মহান স্বাধীনতা আন্দোলনকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য যে নীল নকশা নিয়ে এসছে, জামাতি নীল নকশা, পাকিস্তানি নীল নকশা অথবা লস্করি তৈয়বা নীল নকশা, সেইটাই এখন বাস্তবায়িত হচ্ছে। এখন কিভাবে? লস্করি তৈয়বার ভিডিও আপনারা সবাই দেখেছেন, আমার ধারণা ডক্টর আলমও দেখেছেন, যে পাকিস্তান কখনোই শত্রুকে ক্ষমা করে না, পাকিস্তান প্রতিশোধ নেয়। पिछले साल में हम लोग बांग्लादेश में ये कर दिखाया। আমি নিজের কানে শুনেছি, ভিডিওটা এখনো ইয়েতে আছে, নেটের মধ্যে আছে। লস্করি তৈয়বে এখানে প্রতিশোধ নিয়েছি বাংলাদেশে এসে গত 24-এ। কাজে আপনি আমাকে আর যাকে বোঝান, আপনার যে কোনো ছাত্রকে, আমি আপনার ছাত্র হতে পারলে হয়তো কিছুটা জ্ঞান লাভ করতাম, কিন্তু আমি জন্মেছি আপনার, সম্ভবত আপনার বাবার চেয়ে আমার বয়স বেশি হবে।
আমি কোনো আপনাকে পুট ডাউন করছি না, আপনি জ্ঞানী মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু ওই যে ডক্টর ইউনূস এসে বলেছেন বুদ্ধি 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 দিয়ে আমাদের জয়ী হতে হবে, বুদ্ধির সঙ্গে একবার বিবেকের কথা বলেন যে বিবেকও লাগবে। বিবেকের কাছে পরাজিত হবেন না, নিজকে প্রতারিত করা শেখাবেন না ছাত্রদেরকে। আপনারা ভুল ন্যারেশন দিয়েছেন বলে এতগুলো ছাত্র রাস্তায় আততায়ীর হাতে প্রাণ দিয়েছে। সবগুলো এখন তো বেরিয়ে এসছে। আপনাদের লোকই তো বাইরে গিয়ে বলতেছে যে আমরা যখন জুলাই হত্যাকাণ্ড করেছি, তখন আন্দোলন করেছি, তখন এইভাবে ছাত্রদেরকে হত্যা করতে হয়েছে। আমার কথা নয়, ব্রিটেনের সংবাদপত্রের মধ্যে নাম গোপন করে সাক্ষাৎকার দিয়েছে, তাদের কাছে সব রেফারেন্স আছে। কাজেই এগুলো বলে কোনো লাভ নেই যে আমি জানি আর তিনি জানেন না। এই বেলুচিস্তানের যে নেত্রী, বেলুচিস্তান এখন স্বাধীনতা আন্দোলন করছে, আমার লজ্জিত হই যখন সেই নেত্রী বলে ইয়ে বেলুচিস্তান হ্যায়, ইয়ে বাঙ্গাল নেই, হাম লোগ হামারা শহীদ কো কভি নেই ভুলেগা। আমাদের শহীদদেরকে আমরা কখনো ভুলবো না, আমরা বাঙ্গাল নয়, আমরা বেলুচিস্তান। এই অহংকার করছে যারা এক সময় বাংলাদেশের এক্সাম্পল নিয়ে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার অনুপ্রেরণা পেয়েছিল। আমি লজ্জিত হই যখন দেখি একজন প্রয়াত 7 বছর 10 বছর আগে মারা গেছেন একজন মুক্তিযোদ্ধা, যার কবরের মধ্যে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়ে দিয়েছে হিজবুত তাহরিররা। জিজ্ঞাসা করি এখন ডক্টর খোরশেদ আলমকে, উনি বলবেন আমরা জানি না, আমরা এগুলো নিন্দা করি। আপনারা যদি গড়ে তোলার মতো অধিকার রাখেন, ক্ষমতা রাখেন ডক্টর আলম, তাহলে আপনার প্রতিবাদ করারও অধিকার আছে, আপনার ক্ষমতাও আছে, কিন্তু আপনার সেটা করছেন না। আপনি কোথাও করছেন না। আজকে মুক্তিযোদ্ধাদের গলার মধ্যে জুতার মালা দিয়েছে, চড় চাপড় দিচ্ছে। একজন মাথায় তার স্ট্রোক করেছে, 80 বছর বয়স, স্ট্রোক করেছে ভদ্রলোকের, 2 হাতে মাথাটা ধরে বলছে মাথায় মেরো না, আমার স্ট্রোক হয়েছে। রক্তাক্ত করে ফেলেছে মেরে মোল্লারা। প্রেসার গ্রুপ, তো প্রেসারের জন্য আমাকেও একটু দেন না সুযোগ। দেখেন আমি রিভার্স প্রেসার কি করে দেই, দেবেন না তো সেটা। আমি দেশদ্রোহী হয়ে গেলাম এক্ষুনি আমি দেশদ্রোহী হয়ে গেলাম বাংলাদেশের এই প্রেসার গ্রুপের বিরোধিতা করে। আমি লজ্জিত, আমি ক্ষুব্ধ, লজ্জিত, আহত, এবং আমি মনে করি এই অন্যায়, এই চরম অন্যায়। আমার কাছে এখানে 200-র মতো লিস্ট আছে কি কি করেছে আপনার ছাত্ররা। পড়বো, সময় আছে? একটু পরে পড়েন তাজুল ভাই, আমি আপনার কাছে আসবো, কিন্তু খোরশেদ আলমের কাছে আমার অনেকগুলো প্রশ্ন আছে। আমি ফিরবো, আপনার কাছে আসবো, কিন্তু খোরশেদ আলম আমাকে একটা জিনিস বলেন। আপনারা কথাই বলি, বাংলাদেশের মিডিয়ার কোনো স্বাধীনতা নেই। যে অপরাধে শেখ হাসিনাকে অপরাধী করা হয়েছে আওয়ামী সরকারকে, তার থেকে 10 গুণ বেশি অপরাধ করছেন এই বর্তমান ইউনূস সরকার। একটা খবর কোনো কিছু দেওয়ার অধিকারই নেই মিডিয়ার। আমি চ্যালেঞ্জ করতেছি। রিটেন মিডিয়াতে সামান্য কিছু হলেও আসে ইনডিরেক্টলি, ভিজুয়াল মিডিয়াতে কিচ্ছু আসে না। আমরা শুধু ইউটিউবের ভিডিও দেখি, কোনটা যে সত্যি আর কোনটা যে বানোয়াট কিছুই বোঝা যায় না। কিন্তু তারপরে সত্য কিন্তু চাপা থাকে না, সত্য উঠে আসে। খোরশেদ আলম, আপনার কাছে 2টা প্রশ্ন রাখি। হ্যাঁ, সেটি হচ্ছে প্রথমত, যেহেতু মিডিয়ার ব্যাপারটা, মিডিয়া আপনি কি চোখে দেখেন মিডিয়া কতটুকু স্বাধীন আছে এখন? আর দ্বিতীয় প্রশ্নটি, যেটি আপনারা এই কয়েকদিন আগে প্রেস কনফারেন্সে দাবি করেছেন, যেই মিনার আপনারা গণমিনার বানাবেন, সেখানে 1400 শহীদের নাম খোদাই করা থাকবে, রাইট? এই 1400 শহীদের নাম আপনারা কোথায় পেলেন? জাতিসংঘ বলেছে যে তারা 1400 সব মিলিয়ে 1400 মারা যেতে পারে জাতিসংঘের প্রতিবেদনে, এবং এই 1400-র মধ্যে আপনার ছাত্ররা তো আছেই, সঙ্গে আছে আওয়ামী লীগের সদস্যরা, আছে পুলিশের সদস্যরা। ফলে আপনারা 1400 নাম কোথায় পেলেন? আবার সরকার যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় আপনার শহীদ হচ্ছে গিয়ে 740, কিন্তু আপনারা
জি 834। আচ্ছা 834, কিন্তু আপনারা 1400 শহীদের তালিকা কোথায় পেলেন? কাদের নাম খোদাই করতে চান? আচ্ছা, আমি একটা করে অ্যান্সার দিই। তার আগে বলি যে তাজুল ভাই ওভার সিম্পলিফাইড করছে, মনে করছে যে আপনাদের বলতে এখানে কোনো একটা, এখানে এনসিপি আছে, এখানে বিএনপি আছে, এখানে জামায়াত আছে, হিজবুত তাহরির আছে, এখানে বামপন্থী দলগুলো আছে। এটা তো অনেক বড় একটা প্ল্যাটফর্মে অ্যান্টি আওয়ামী অনেকগুলো ফোর্স আছে। আপনি যদি সবগুলোকে এক একটা করে আলাপটা করেন তাহলে এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ হবে। এটা আসলে ওভার সিম্পলিফাইড, আলাপটা আগাবে না। তো আমি উইথ ডিউ রেসপেক্ট যেটা বলি, মিডিয়ার স্বাধীনতার ব্যাপারে আপনি দেখেন বাংলাদেশে এই পর্যন্ত 45টা চ্যানেল আসছে, এর মধ্যে 40টা চ্যানেল আসছে আওয়ামী লীগের সময়। আওয়ামী লীগের প্রথম পিরিয়ড 1996 টু 2001 পর্যন্ত আসছে 4টা চ্যানেল। পরবর্তী লাস্ট রেজিম 15 বছর আসছে 36টা চ্যানেল, মোট 40টা চ্যানেল। বাকি 5টা চ্যানেল আসছে বিএনপির সময়, এবং এর মাঝে আবার 4টা বন্ধ করে দেওয়া হয়েছে মাঝখানে, আর একটার মালিকানা চেঞ্জ হয়েছে। তো সেই দিক থেকে দেখলে মিডিয়াকে কুক্ষিগত করা, কোন 4টা বন্ধ করা হয়েছে? 4টা বন্ধ করা হয়েছে, ইসলামিক টিভি বন্ধ করা হয়েছে, দিগন্ত বন্ধ করা হয়েছে, সিএজি বন্ধ করা হয়েছে, চ্যানেল 1 বন্ধ করা হয়েছে। এর মাঝে মিডিয়াকে কিভাবে 4টা দৈনিককে রেখে বাকিগুলোকে বন্ধ করে দেওয়া যায়? এনটিভি আরটিভি তো বন্ধ হয় নাই। আরটিভির মালিকানা চেঞ্জ হয়েছে, আর এনটিভি যেটা হয়েছে অনেকটা মডিফাইড হয়েছে, এবং ফলে যেটা না না হাসার কিছু নেই, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। তাই বলছি। এখন যেটা দাঁড়িয়েছে যে মিডিয়াকে কুক্ষিগত করা, যেমন ধরুন আমরা এই মাসের 16ই জুন কিন্তু সংবাদপত্রে কালো দিবস উদযাপন করেছি। কেন করেছি? তার কারণ 1975 সালের 16ই জুন 4টা দৈনিক রেখে বাকি সব দৈনিক বন্ধ করে দিয়েছে। সো মিডিয়াকে এইভাবে আপনার মানে কুক্ষিগত করা, তো এটা আওয়ামী লীগের হিস্টোরিক্যালি এটা আওয়ামী লীগ করেছে। সো আমি মনে করি যে এই ব্যাপারটা কেবলমাত্র আপনি 10 মাসে, আমি মনে করি 10 মাসে মিডিয়ার অ্যাব্রাপ্ট কোনো চেঞ্জ আসেনি। আমরা যে ধরনের এক্সপেকটেশন আমাদের ছিল মিডিয়ার স্বাধীনতা নিয়ে, সেটা আসেনি, সেটা সত্যি কথা। কিন্তু এটাও তো ঠিক, গত 55 বছরের 24 বছর ছিল আওয়ামী লীগ পাওয়ারে, তারাও কখনো সেটা দেখাতে পারেনি, বিএনপিও দেখাতে পারেনি। বিএনপি চেয়েছিল 14 বছর, তারাও দেখাতে পারেনি। ফলে আমি বলবো যে এই দিক থেকে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের মিডিয়া সংক্রান্ত পলিসির গুণগত কোনো পরিবর্তন নেই। আমি সেই কথাই বলবো যে মিডিয়াতে আমরা যে ধরনের ফ্রিডম আমরা চাই সেটা ঘটেনি। পরিবর্তন হয়নি, শুনেন, স্বাধীনতার পরিবর্তন হয়নি, বরং আরো খারাপ হয়েছে কিনা সেটি বলুন। কারণ যেভাবে হত্যা মামলা সাংবাদিকদেরকে দেওয়া হয়েছে সেই কথাগুলি কেন বলছেন না? তাহলে সাংবাদিকদের কিভাবে হত্যা মামলা ঢালাওভাবে দেওয়া হয়েছিল? বাংলাদেশে সাংবাদিক 2013 সাল থেকে 23 সাল পর্যন্ত আইন এবং সালিশ কেন্দ্র বলছে যে 30 জন সাংবাদিককে গুম এবং খুন করা হয়েছে এই সময়ের মধ্যে। তো বাংলাদেশে আমি যেটা বলছি, বাংলাদেশে 3টা মিডিয়া কমিশন হয়েছে। 1984 সালে আতাউর রহমান খান কমিশন, 1997 সালে হয়েছে আসাফুদ্দৌলা কমিশন, এবং সর্বশেষ এই বছর হয়েছে কামাল আহমেদ কমিশন। এবং সেই কমিশন রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের কোনো কোনো অংশ বাস্তবায়নের দিকে গভর্নমেন্ট যাচ্ছে। যেমন ধরা যাক বেতার টিভির স্বায়ত্তশাসন বাস্তবায়ন করার জন্য গভর্নমেন্ট 5 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি করেছে। তো আমি বলছি যে গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা অনেক, তার ধারে কাছে তারা যেতে পারেনি। কিন্তু এইটার দায় কেবলমাত্র 10 মাসে ফেললে হবে না, এটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস। সেই প্রসেসে বিগত গভর্নমেন্টগুলো রোল প্লে করতে পারেনি। এটা আমার অ্যান্সার দেওয়া শেষ। দ্বিতীয় প্রশ্ন, আপনি যে 1400 শহীদের ব্যাপারে আমরা সুস্পষ্টভাবে লিখেছি যে জাতিসংঘ স্বীকৃত। এখন আমি শেষ করি কথাটা। জাতিসংঘ তার ফ্যাক্টস ফাইন্ডিং যে কমিশন, সেটা একটা রিপোর্ট দিয়েছে, তারপর 1400 হতে পারে। কিন্তু আমাদের একটা উপকমিটি হয়েছে, রিসার্চ উপকমিটি, যারা আমরাও কাজ করছি এটা বের করার জন্য আদতে কত হয়েছে। গভর্নমেন্ট বলছে 834, জাতিসংঘ বলছে 1400 হতে পারে। ফলে আমরা এখনো 100% শিওর না, বাট আমরা ওয়ার্ক করছি। কিন্তু আপনি দেখেন 100% শিওর না হয়ে কেমন করে বলেন একটা মিনার বানাবো, সেখানে শহীদদের নাম লেখা থাকবে? শেষ করি। আমরা মুক্তিযুদ্ধের 55 বছর পরেও, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি 25 বছর পাওয়ার থাকার পরও এখন পর্যন্ত কতজন মুক্তিযুদ্ধ শহীদ হয়েছে তাকে লিস্ট করতে পেরেছে? পারেন। আপনি যদি এইভাবে কাউকে ব্লেম করতে থাকেন, কেউ যদি একটা পজিটিভ উদ্যোগ নেয়, তাকে কেবলমাত্র কিছু মানে ফিগার, আপনার 1400 বা 850, এটা একটা ফিগার মাত্র। এখানে যদি 850 হয়, তাতেও কি শহীদ যে মিনার করার যে পরিকল্পনা, এটা কোনো অন্যায় পরিকল্পনা? সেটা যদি হয় তাহলে কোথায় 3 লাখ আর কোথায় 30 লাখ? আমি ফিগারটা নিয়ে কেন, এই ফিগারটা নিয়ে তো খুব এখনো বলছি 55 বছর পরও আমাদের মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছেন সেই হিসাবটা করতে পারেনি, আর করার দরকার ছিল, যেটা করতে পারেনি।
তো আপনি কেন খামাখা একদল মানুষ যারা পজিটিভ কাজ করতে চায় তাদেরকে কেবলমাত্র কিছু ধরনের কিছু অবান্তর প্রশ্ন দিয়ে তাদেরকে জর্জরিত করছেন? ওকে, ডক্টর মোহাম্মদ গোলাম সারোয়ার, আপনার কাছে কি মনে হয় ওনারা পজিটিভ কাজ করতে চাচ্ছেন? আমি শুনতে পাই না, আপনার কথা আনমিউট করতে হবে। আমি বলছিলাম যে আমি এভাবে বলতে চাই না সরাসরি, আমার কিছু সাপ্লিমেন্টারি পয়েন্ট আছে এবং ডক্টর খোরশেদ আলম অত্যন্ত ইনফর্মড। আমি নিজের সাথে তুলনাই করতে চাই না, বিশেষ করে মিডিয়া এবং সাংবাদিকতা এই সমস্ত বিষয় নিয়ে। কিন্তু ডক্টর খোরশেদ আলম, আপনার কাছে কি কোনো ধরনের স্ট্যাটিস্টিক্স আছে যে গত 10 মাসে কতজন সাংবাদিক বাংলাদেশে চাকরিচ্যুত হয়েছেন? এক নাম্বার। আমি জাস্ট জানতে চাচ্ছি, এই নয় যে আপনাকে উত্তর দিতেই হবে তা না। দ্বিতীয় হচ্ছে, আমি নিউজ পড়েছি, অনেক নিউজ পড়েছি, তার মধ্যে একটা নিউজ আমার কাছে খুব স্ট্রাইকিং মনে হয়েছিল যে এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথে সম্ভবত কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশ টেলিভিশনের বিটিভির সকল করেসপন্ডেন্টকে একটা চিঠিতে চাকরিচ্যুত করেছে, এবং যাদের অনেকেরই চাকরির বয়স ছিল 20 বছর, 25 বছর, 22 বছর, 18 বছর, 10 বছর। হ্যাঁ, এবং আমি এটাকে দেখেছি যে এই লোকগুলোর ফ্যামিলিগুলো এখন কি করবে। এদের হয়তো কারো প্রাপ্তবয়স্ক বাচ্চা কাচ্চা আছে, ছোট বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, মা বাবা আছে, ঠিক আছে। সো এবং থার্ড প্রশ্নটা হচ্ছে যে প্রশ্ন মানে আমার অবজারভেশনটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে 40টা বা 45টা টেলিভিশন হয়েছে এবং এখন পর্যন্ত খুব একটা টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়নি, কিন্তু এই 40টা টেলিভিশনের মধ্যে কি আপনার মনে হয় না যে ম্যাসিভ রিফর্মেশন হয়ে গেছে ইতিমধ্যেই? প্রত্যেকটা টেলিভিশন, শুধু সিইও বা ম্যানেজমেন্ট না, আমি বলছি যে সাংবাদিকদের মধ্যে, মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে, আপনার কি মনে হয় না যে প্রত্যেকটা টেলিভিশনের মধ্যে এক ধরনের কু হয়ে গেছে? এই তিনটা বিষয় যদি আপনি এক জায়গায় করেন, আপনার কি মনে হয় যে শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলের সাথে এই সরকারের আমলের মিডিয়াতে আদৌ কোনো পরিবর্তন হয়েছে? আমি কি অ্যান্সার দেব আপা? দেব কি? আপনি মিউটেড আছেন, আপনি মিউটেড। হ্যাঁ, নিশ্চয়ই খোরশেদ আলম বলুন। জি, আচ্ছা, আমি কিন্তু সারোয়ার ভাই আগেই বলেছি যে এই সরকারের কাছে আমাদের যে এক্সপেকটেশন ছিল তারা তার ধারে কাছেও যেতে পারেনি। আপনারা কারা? আপনি যে বলছেন আমরা, আপনি যে বলছেন আমরা, আপনি আমাকে একটু ডিফাইন করেন যে আপনারা কারা। আমি এইটাই আগে জানতে চাই যে আপনারা আসলে কারা। না, এখন আমরা এটা আমাদের কথা বলার একটা অ্যাপ্রোচ। আমরা অনেক সময় ইন্ডিভিজুয়াল কথা বললেও কিন্তু আমরা এটা আমাদের কথার ল্যাঙ্গুয়েজের একটা এইসব চালাকি হবে না, চালাকি ব্যাপার না, এটা চালাকি আপনি যে ভেবে দেখেন, এটা যে চালাকি আপনি আপনারা বলুন না, আপনারা তো আমরা আছেন, আপনারা কারা? আমরা বলতে অ্যাটলিস্ট যদি আমি ঢাকা ভিতরে শিক্ষক সমাজ বলি, শিক্ষক নেটওয়ার্ক বলি, কিংবা আমরা সমমনস্ক যারা আছি, আমি করতাম, আমি দলের নাম বলছি না। সো আমরা বলতে আমার মধ্যে একটা ইনভিজিবল আইডিয়া আছে। এনিওয়ে, সে আলোচনা যাচ্ছি না। এখন সাংবাদিক চাকরিচ্যুত অনেকে হয়েছে, আমাদের কাছে সেই রিপোর্ট আছে, বাট এটা এক্স্যাক্টলি কত হয়েছে আমি কিন্তু সেটা জানি না। বাট আমি এটা নিয়ে রিসার্চ করছি যে কি পরিমাণ সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে। পাশাপাশি এই কাজও করছি যে মিডিয়াতে গত 10 মাসে কি ধরনের চেঞ্জ আসছে, বিশেষ করে মালিকানার চেঞ্জ এবং উপরের টায়ারের যে পরিচালনা পর্ষদের চেঞ্জ। আমি আজকে একটা কনফারেন্সের মধ্যে ছিলাম, আলোচনার মধ্যে পিআইবিতে, সেখানে হচ্ছে গত 6 মাসে আমাদের কি পরিমাণ মিসইনফরমেশন, ডিসইনফরমেশন বা ফেক নিউজ আমাদের মিডিয়াগুলো ছড়িয়েছে সে সম্পর্কে জানলাম। বাট এর কোনোটাই সন্তোষজনক নয়, সত্যি কথা কোনোটা সন্তোষজনক নয়। কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে, যেমন ধরেন আমি আবারও বলি, যেমন 75-এর 16ই জুন যখন 4টা পত্রিকা রেখে বাকিগুলো বন্ধ করে দেওয়া হলো, 10,000 সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে একদিনে। সো আমি বলছি না এটা রাইট, এটা রং অ্যাপ্রোচ। আমাদেরকে এটা থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে আমাদেরকে বরং মিডিয়াকে আরো ট্রান্সপারেন্ট করা, আরো গণতান্ত্রিক করা, আরো গণমুখী করতে হবে। কিন্তু আমি তো আবারও বলছি যে এই যে ব্যাপারটা, যে যেমন 40টা চ্যানেলে কিন্তু মালিকানা এখনো খুব একটা চেঞ্জ হয়নি, হয়েছে কি পরিচালনা পর্ষদ চেঞ্জ হয়েছে। ধরা যাক আগে যারা আওয়ামী পন্থী ছিল তাদেরকে বিতাড়িত করে বা ডাউন সাইজ করে যেটা করা হয়েছে যে বিএনপি পন্থী বা জামায়াত পন্থী তাদেরকে ক্ষমতায়ন করা হয়েছে। তো এই ধরনের চেঞ্জটা বেশি হয়েছে।
ইনস্টিটিউট অফ আপনার ওনারশিপের চেঞ্জটা, এইটুকু অ্যাটলিস্ট আমার প্রাইমারি তথ্য আমার কাছে আছে। ওনারশিপের চেঞ্জ হওয়ার তো কোনো কারণ নেই, এই কারণে কারণ ব্যবসায়ীদেরকে তো কোনো সরকারই খেপাবেন না। ইউনূস সরকার তো এসেই প্রথমে বলেছিলেন যে সকল ব্যবসায়ীদের দুর্নীতি এটা ওটা নানান কিছু করবেন, কিন্তু উনি তো ব্যবসায়ীদের খেপাবেন না, এটা আমরা সবাই জানি। মিডিয়া ওনারকে দেখি এখন জেলে আছে, আমরা জানি তারা কারা। সেই দিক থেকে এক ধরনের ওনারশিপ চেঞ্জ হয়তো হতে পারে ফিউচারে, বাট আমি পার্সোনালি মনে করি যে এইভাবে কেবলমাত্র ওনারশিপ চেঞ্জ করে, পর্ষদ চেঞ্জ করে আমরা একটা গণতান্ত্রিক গণমাধ্যম পাবো না। আমাদের সাংবাদিকদের মধ্যে অনেকেই কিন্তু মানে মোর দ্যান আওয়ামী লীগার ছিল, এবং তাদের শত শত হাজার হাজার কোটি টাকার খবর আমরা পাচ্ছি। তো এদের কেবলমাত্র নিছক সাংবাদিক হিসাবে যদি আপনি দেখেন, তাহলে আমি বলবো আপনি সত্যকে আড়াল করছেন, পাশাপাশি তাদের অপকর্মগুলো দেখতে হবে। খোরশেদ আলম, যদি তারা করে থাকে আপনি তাদের বিচার করেন। খোরশেদ আলম, যদি তারা এমনি করে থাকে তাহলে আপনি তাদের বিচার করেন, মামলা দেন, তদন্ত হোক। কিন্তু পার্সোনালি আমরা মনে করছি যে বিচার করা উচিত, কিন্তু আপনারা যখন এটা জাস্টিফাই করেন, এই জন্য আমি বলি কি সুশীল মব কিনা আপনারা, কারণ আপনারা যখন ওইগুলোকে জাস্টিফাই করেন অন্যায়কে, তখন ওটা সুশীল মবের মতো শোনায় কিনা, আপনারা সেটা বোঝেন কি? এটাকে অন্যায় বলছে। আমি তো বলছি যে সাংবাদিককে আক্রান্ত করাটা সমীচীন নয়, কিন্তু কেউ যদি সাংবাদিক নাম নিয়ে কেউ যদি আপনার আওয়ামী লীগ মানে আপনার আওয়ামী লীগের দোসর হিসাবে কাজ করে, তো তাকে তো আপনার আওয়ামী লীগ হিসাবে ট্রিট করতে হবে। আমাদের বুঝতে হবে যে গণমাধ্যম আওয়ামী লীগের দোসর হিসেবে আপনারা ডিফাইন করেন কিভাবে? ধরেন আমি তো একদম চ্যালেঞ্জ নিয়ে, বুকে সাহস নিয়ে বলতে পারি, গত 30 বছর আমি সাংবাদিকতা করেছি, আমি কোনোদিন কারো ধারও ধারি না, কারো কাছে মাথাও বেচি না, রাইট? কারো কাছে 2 পয়সা তাও খাই না। দাঁড়ান, আজকে যদি আমার কথা এখন আওয়ামী লীগের মতো শোনায়, আপনি আমাকে দোসরের নাম দিয়ে দিবেন, তারপর যাই ইচ্ছা তাই করবেন, এটা কি হয় না? আমি তাদেরকে সিঙ্গেল আউট করবো না, এখানে কম করে ডজন খানেক নাম বলতে পারি, দরকার নেই, যারা নানান ভাবে শত শত কোটি টাকার দুর্নীতি করেছে বলে অভিযোগ আছে। দেখেন ওই তো বলে অভিযোগ আছে, আপনি জানেন এই কথাটা, আপনি সাংবাদিকতার শিক্ষক হিসেবে, ছাত্র হিসেবে জানেন অভিযোগ আর সেটা অকাট্য প্রমাণ দুইটা এক নয়। আপনারা সেটিকে যখন জায়েজ করার চেষ্টা করেন তখন অনেক বড় অপরাধ হয়ে যায় কিনা, এটা আমি তাজুল ইমাম সাহেব আপনার কাছে প্রশ্নটি রাখলাম। এই প্রশ্নে আমি একটু অ্যান্সার দেই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে কারো বিরুদ্ধে যদি অভিযোগ আসে, যৌন নিপীড়নের অভিযোগ আসলো, তাকে কিন্তু সাময়িকভাবে বহিষ্কার করে রাখা হয়, মানে আনটিল সেটাকে আপনার সুরা হওয়া পর্যন্ত, একটা রায় ভার্ডিক্ট আসা পর্যন্ত। সো আমি মনে করি না এটা কোনো অন্যায়। যদি কারোর বিরুদ্ধে অভিযোগ আসে সত্যিকার অর্থে এবং তার ভ্যালিডিটি থাকে, সেই দিক থেকে তাকে অব্যাহতি দেওয়াটা দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারেন, তাকে আপনি হত্যা মামলা দিবেন, তাকে আপনি জেলবন্দি করে রাখবেন। আসলে এটা আইনের উল্টো, আসলে এটা ঠিক আইনের শাসনে উল্টো। কোন একজন মানুষ দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ হিসেবে বিবেচিত হবেন, এটাই হচ্ছে আইনের শাসন। দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সেই মানুষটি অভিযুক্ত এবং নির্দোষ, এটাই হচ্ছে আইনের শাসন। কিন্তু ডক্টর আলম যেটা বললেন এটা ঠিক আসলে আইনের শাসনের একেবারেই উল্টো দিকটা। বাট এনিওয়ে, আপনি বলছেন ইনফরমেশন হিসেবে। মিস্টার সারোয়ার, আপনার কাছেও প্রশ্ন, আপনি যে আইনের শাসনের কথা বারবার বলছেন, সুপ্রিম কোর্টের বিচারপতিকে মাদ্রাসার ছাত্র গিয়ে ঘাড়ে ধরে নামিয়ে দিয়েছে, পদত্যাগ পত্রে সাইন করতে বাধ্য করেছে। সো ওইখানে কোনো আইন টাইন বলে কিছু নাই। আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর খোরশেদ আলম, আপনাকে দেখে সংস্কৃতিবান মানুষ বলে মনে হচ্ছে। আজকে বাংলাদেশে লালন নিষিদ্ধ, আজকে বাংলাদেশে জাতীয় সঙ্গীত বদলাবার পায়তারা চলছে, 3য় শ্রেণীর গান আপলোড করে বাংলাদেশের নতুন জাতীয় সঙ্গীত বলে প্রচার চালানো হচ্ছে। বাংলাদেশের যেটা মানে জাতীয় কবি বলা হয় কবি নজরুলকে, তার সবচেয়ে সুন্দর গানের মধ্যে একটা অঞ্জলি লহমর সঙ্গীতে, একটা প্রার্থনা সঙ্গীতের উপর ভিত্তি করে তৈরি করা ভাস্কর্য, যেটা শুধুমাত্র 2টো হাতের ভাস্কর্য, যেরকম ভাস্কর্য জেদ্দা শহরে পর্যন্ত রয়েছে, মুসলিম কান্ট্রিতে বিভিন্ন দেশে আছে, সেটাকে যখন ভেঙে দিয়েছে তখন কোন সংস্কৃতিবান কেউ কিছু বলেননি, কোনো প্রতিবাদ করেননি। হ্যাঁ, তো আমরা বুঝতে পারছি কি ঘটছে এখানে। ওই যে বললাম যে আরেক সাপের আরেক মাথা,
এই যে সংস্কৃতি বিরোধী মাথা ওই সংস্কৃতিকে গিলে খাবে। ওখানে রবীন্দ্রসঙ্গীত হবে না, ওখানে পাকিস্তান থেকে কাওয়াল এনে 21শে ফেব্রুয়ারিতে গানের আসর বসাবে, ওখানে পাকিস্তানি ব্যান্ড শিল্পী এসে গান গাবে, বাংলাদেশের ব্যান্ডের শিল্পীরা বিদেশে পাড়ি দিচ্ছে, দেশে ভাগ দিতেছে না তাদের, কারণ কোনো অনুষ্ঠান করার কোনো অধিকার নাই তাদের। হ্যাঁ, তো এগুলো চলছে বাংলাদেশে। হ্যাঁ, এগুলো অনেক অজুহাত আপনি দিতে পারবেন। আমি আমি অপেক্ষা করছি যে কিন্তু শেষ নয়, জেড অক্ষরটা অ্যালফাবেটের শেষ অক্ষর হতে পারে, কিন্তু তারপরে মানে জেনারেশন আলফা আসবে, এ আসবে, তারপরে আবার শুরু হবে। আমি শেষ করতে হবে প্রায়, নাই আমি গেলাম রে, আমার অন্য কাজ আছে। সুলতানা, অনেক আমিও শেষ করবো। তাজুল ইমাম, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি শিক্ষক, আপনি আইনবিদ, আপনাদের দুজনকে আমি সম্মান জানাচ্ছি। সুলতানা আমার স্নেহভাজন বলে তাকে আমি তুমি সম্বোধন করি। আর একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি আহত, আরেকবার আহত, এর থেকে 71-এ যদি আহত হয়ে নিহত হয়ে যেতাম তাহলে সম্ভবত আমাকে আর এই দিনটা দেখতে হতো না, যেখানে আমার দেশের সংবিধান ছুঁড়ে ফেলা হচ্ছে, আমার দেশের জাতীয় পতাকা বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমার দেশের জাতীয় সঙ্গীত বদলে যাচ্ছে, আমার দেশের জাতির পিতাকে সিম্বলিক্যালি অপমান করা হচ্ছে, প্রতীকী অপমান করা হচ্ছে। এটা কিন্তু পুরো মানে শুধু নয়, বঙ্গবন্ধুর অপমান নয়, বাংলাদেশের স্বাধীনতার অপমান হয়েছে। আমি দুঃখিত, আমি চলে যেতে হচ্ছে। হ্যাঁ, রাজুল ভাই যাওয়ার আগে আমি কি একটা কথা বলতে পারি কিনা? আপনি 5 মিনিট থাকেন, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। জি, ডক্টর খোরশেদ আলম বলুন। একটা কথা, যখন এই যে আজকে যে আলোচনা হচ্ছে আপনার মৃত্যুঞ্জয় ভাস্কর্য, সেখানে যেদিন বঙ্গবন্ধুর স্কাল্পচারটাকে ভেঙে ফেলা হয়, আমার সাথে সুলতানা আবার ফেসবুকে আছে, সেদিন আমি কিন্তু এটা প্রতিবাদ করে পোস্ট দিয়েছি, এখনো সেটা আছে। আমি প্রয়োজনে প্রোগ্রাম শেষ হওয়ার আগে শেয়ার করব, প্রতিবাদ করে পোস্ট দিয়েছি। যেদিন 32 নম্বর বাড়ি ভাঙা হয় মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে, সেই দিন রাতে আমি ঘুমোতে পারিনি। আমার ওয়াইফকে বলছি আমার দিনটা কিভাবে শুরু হচ্ছে আজকে। সো ব্যাপারটা এই না যে আপনারা যেভাবে আমাকে প্রতিপক্ষ সাব্যস্ত করছেন মুক্তিযুদ্ধে। খুবই সরি খোরশেদ আলম, খুবই সরি, এরকম হয়ে গেছে, কিন্তু মানে যেহেতু আর ক্ষোভ প্রকাশের জায়গা নাই মানুষের। আপনার যদি কষ্ট হয় চিন্তা করে দেখেন, প্রত্যেকটা মানুষের বুকে এই ব্যথা লেগেছে। আমরা সারা রাত ঘুমাতে পারিনি যে বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলোকে এভাবে করে অপমান করছে, আমি সারা রাত ঘুমাতে পারিনি। সুলতানা, আমি কিন্তু ডক্টর আলম আপনাকে বলছি, আমি যখন বলেছি আপনারা, হ্যাঁ, এটা কিন্তু শুধু আপনাকে উদ্দেশ্য করে বলিনি। আপনি একজন শিক্ষক, সংস্কৃতিবান মানুষ, আপনি অনেক কিছুই সমর্থন করেন না, কিন্তু আপনারও লিমিটেশন আছে আমি জানি। আপনারা বলতে ওই যে আপনি যে বললেন যে এখানে শুধু আমরা নয়, এখানে এনসিপি আছে, জামাতি ইসলাম আছে, হিজবুত তাহরির আছে, হরকতুল জিহাদ আছে, তারপরে লস্করে তৈয়বা আছে, জামাতি ইসলাম আছে, শিবির আছে, বিএনপি আছে। হ্যাঁ, একটা বিরাট দল আছে যারা আওয়ামী বিরোধী আন্দোলন করেছে। হ্যাঁ, আমি আপনারা বলতে আপনি সবাইকে বুঝিয়েছি। এই দেশের স্বাধীনতা কোনোদিনও মানে নাই, তারা পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করতে এসছে। তবে পাশাপাশি এইটুকু বলে রাখি তাজুল ভাই, বাংলাদেশে আইনের শাসন আমরা যেভাবে এক্সপেক্ট করি তা সেই পথে হাঁটছে না, এবং সেই পথে হাঁটছে না। কিন্তু এটা তো ঠিক যে এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও দেশ ত্যাগ করতে হয়েছে। মানে আমি বলছি যে এই ব্যাপারটা তো বাংলাদেশে ঘটেছে। আমি মানবো না, কারণ আপনি এটা যে কোনো ধরনের উগ্রপন্থা, যে কোনো ধরনের ডানপন্থা, যে কোনো ধরনের তার বিরুদ্ধে আমাকে বলবেন না, আপনি আওয়ামী লীগকে বলেন। আমি মুক্তিযোদ্ধা, আমি 54 বছর আগের মুক্তিযোদ্ধা, আমি আওয়ামী লীগ না, আমি মুক্তিযোদ্ধা। আমি এই দেশে বাংলাদেশে বিগত রেজিমে ঘটেছে, এই যে বিচারহীনতার সংস্কৃতিকে আমরা ক্যারি আউট করছি, আমরা একটা মানে আইনের শাসন বলতে যেটা চাওয়া, সেই প্রত্যাশাটা এখন রয়ে গেছে এবং আমরা সেটা পাইনি। ডক্টর খোরশেদ আলম, সেই পথে আমরা কিভাবে যেতে পারি আপনারা ভেবেছেন কিছু?
আমি পার্সোনালি আমি নিজে একটু ডিসঅ্যাপয়েন্টেডও আছি। আমি মনে করি যে আমাদেরকে আবার স্ট্রাগল করতে হবে। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, 1947 সালে যখন ভারত পাকিস্তান ভাগ হয় তার 1 বছর পরে কিন্তু মুসলিম লীগ বিরোধী জিন্নাহ বিরোধী মুভমেন্ট হয়েছে এই ঢাকাতে। 1971 সালে যুদ্ধের পর 72 সালে যখন বঙ্গবন্ধু অধিষ্ঠ হন, ক্ষমতাসীন হন, তারপর কিন্তু 1 বছরের মাথায় তুমুল অজনপ্রিয় হয়ে যান। একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস 24 আসার পর খুব দ্রুত অজনপ্রিয় হচ্ছেন। এখন ব্যাপার হচ্ছে এটা কেবলমাত্র একজনের লিমিটেশন না, এটা হচ্ছে মানুষের যে পরিমাণ স্কাই স্কেপার প্রত্যাশা থাকে আর সোসাইটি যে পরিমাণ ভঙ্গুর অবস্থায় থাকে, নানান ধরনের পক্ষ বিপক্ষ থাকে, এগুলোকে মিটিগেট করে এটাকে চ্যানেলাইজ করে একটা ডেভেলপমেন্টের দিকে যাওয়া। আপনাদের কি মনে হয় আপনারা বারবার আওয়ামী লীগের দিকে অভিযোগের আঙ্গুল দিয়ে এই সমস্যার সমাধান করতে পারবেন বলে কি মনে হয়? আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড বলেছি 47, 72, 24, আমি কিন্তু আওয়ামী লীগ বলিনি। আমি বর্তমানে দাঁড়িয়ে বলছি, বারবার আওয়ামী লীগের দিকে আঙ্গুল তুলে আপনারা কি মনে হয় সামনে আগাতে পারবেন? এই যে সম্প্রতি আমরা করেছি, আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন, এই ডিসঅ্যাপয়েন্টেড জি না, এটা একটা রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ যে আওয়ামী লীগ কি করেছে ভুল সেটাকে বারবার দেখানো, বরং আমি বেটার কাজ করব, ভালো কাজ করব, সেটা দিয়ে আওয়ামী লীগের খারাপ কাজকে রিপ্লেস করা উচিত। কিন্তু আমাদের সোসাইটি বরাবরই পেছনে হাঁটা, যে ধরা যাক 17 বছর বিএনপি ক্ষমতা ছিল না, আমরা 17 বছর ধরে আওয়ামী লীগকে দেখেছি যে বিএনপির জুজুর ভয় তাড়িয়ে বেড়াচ্ছে, যেভাবে কমিউনিজমের জুজুর ভয় তাড়িয়ে বেরিয়েছিল আপনার ইয়েতে। এখনো আমি বলবো যে আমাদেরকে বরং প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার। আওয়ামী লীগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা কিভাবে বেটার সমাজ, সংবেদনশীল সমাজ, নারী বান্ধব সমাজ, আদিবাসী বান্ধব সমাজ, পরিবেশ বান্ধব সমাজ তৈরি করতে পারি, মুক্তিযুদ্ধের সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের একটা মানে চেতনাকে বাস্তবায়ন করতে পারি, সেরকম সমাজ নির্মাণ করা দরকার আমাদের। তো সেই পথে আপনারা হাঁটছেন কিনা আমার তো প্রশ্ন সেই। আমি তো গভর্নমেন্টের কেউ না, আপনি যেভাবে প্রেসার গ্রুপ, আমি না হয় বলেছি আপনারা সুশীল মব, সেই পথে হাঁটছি, কিন্তু অন্যটা আমি নিতে পারবো, আমি ইন্ডিভিজুয়ালি সেই পথে হাঁটছি। আমি মনে করি যে ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ বলা, এটা আমাদের দায় এবং ইয়ে আছে। নিঃসন্দেহে ডক্টর খোরশেদ আলম, তাজুল ইমাম এবং ডক্টর মোহাম্মদ গোলাম সারোয়ার, আপনাদের অনেক বলেনি, একটা কথা বলেনি, আমি শেষ করবো। হ্যাঁ, ডক্টর ইউনূস বিলেতে গিয়ে উনি বিবিসির সাংবাদিককে বলেছেন যে বাংলাদেশের লোক খুব খারাপ, জনগণ খুব খারাপ, এরা শাসককে বা গভর্নমেন্টকে হেট করে এবং পয়সা দিলে ভোট দেয়। উনি যদি বাংলাদেশের প্রান্তিক জনগণকে সম্মান না দেখান, এই প্রান্তিক জনগণ কিন্তু ভোট দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুর দলকে জয়ী করেছিল, যার ফলশ্রুতি স্বাধীনতা, সেই জনগণকে উনি মূর্খ এবং পয়সা দিলে ভোট দেয় এই ধরনের অপমানজনক কথা বলেছেন। তো আমরা কার কাছ থেকে কি শিখবো? না, সেটাই আসলে নিশ্চয়ই এর ভিতর থেকে বাংলাদেশের মানুষ অদম্য, বাংলাদেশের মানুষ সীমাহীন সাহসী, তাদেরকে কোনোদিনও দাবায় রাখা যায়নি এবং যত অন্যায় তাদের উপর হোক নিশ্চয়ই তাদেরকে দাবায় রাখা যাবেও না।